ওকে। হুম। আচ্ছা, সো আমরা সোফার দেখলাম যে, স্যার ওই যে কোশ্চেনটা, হ্যাঁ কোয়েশ্চেনটা কি ছিল জুনায়েদ? স্যার আমাদের এই যে স্যার এফএম এর ক্ষেত্রে কি তাহলে এক্স এক্স এলপি আর এক্সসি রিলেশনটা কি এরকম হবে যে একটা আরেকটার যোগফল করলে দ্বিগুণ হবে টাইপের ব্যাপার? না 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 না, এফএম এর অ্যাকচুয়ালি স্ট্রেইট ফরওয়ার্ড রিলেশন যদি থাকতো ওটা বইয়ে দিত, এটা দেয় নাই। কারণ হলো এইটা একটা মানে পুরো আলাদা একটা স্টাডি থেকে আলাদাভাবে ক্যালকুলেশন করে এটা দেখা গিয়েছে। সো ওইটার আসলে স্পেসিফিক্যালি আলাদাভাবে এফএম এর জাস্ট ডিরেক্টলি ইকুয়েশনটা দিয়েছে, আপনাকে ডিরাইভেশনটা দেয় নাই। সো আপনি লজিক, আপনি অ্যাকচুয়াল ডিরাইভেশনটা পুরোটা না দেখলে আপনি কোনো রিলেশন ডিরেক্টলি ওভাবে ইস্টাবলিশ করতে পারবেন না। সো আমি যদি আবার একটু মনে করাই দিই, আমাদের এটা ছিল আইডিয়াল সার্কিট। এই এলটা অ্যাকচুয়ালি, তাইলে স্যার ওই সূত্রটা বাদ দিয়ে কোনো ওয়ে নাই আমাদের না কোনো জানার? ওয়ে নেই, না দের ইজ নো আদার ওয়ে। ইউ ক্যান সি দ্য ডিরাইভেশনটা অনলাইনে আছে, বাট ইটস মানে টু ডিফিকাল্ট অ্যান্ড টু লং ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড অ্যাট দিস স্টেজ, হুইচ ইজ ওয়াই এটার মধ্যে আমি বলবো যে এটা নিয়ে আপাতত চিন্তা করার দরকার নেই, ডিরেক্টলি ইকুয়েশনটা মনে রাখ। সো যেটা বললাম যে প্যারালাল সার্কিটে আর এল সিটা থাকে, এটা থাকে আপনার আইডিয়াল কেসে, বাট এই এলটার একটা রেজিস্টিভ ইন্ডাকটিভ পোর্শন থাকে, হুইচ ইজ ওয়াই ইউ ডু দ্যাট। সো এটাকে অ্যারেঞ্জ করার পরে ফাইনালি এই আর এস আর আরপিটাকে প্যারালেল করলে আপনার এই আইডিয়াল স্টেটটায় আসে। এবং আইডিয়াল স্টেট আপনি দেখতেছেন যে আপনার ইম্পিডেন্স যেহেতু তিনটা, একটা হলো আর, একটা এক্সেল, আর একটা হলো এক্সি। সো আপনার ম্যাক্সিমাম ইম্পিডেন্স উইল ডেফিনেটলি বি দেয়ার প্যারালেল কম্বিনেশন, হুইচ ইজ ওয়াই আমরা বললাম যে এফএম এর ক্ষেত্রে the maximum impedance situation is ZTM, which is R parallel to XLP parallel to XC. এখন আপনার নেক্সট কাজ কি? নেক্সট কাজ হলো সিলেক্টিভিটি নিয়ে চিন্তা করা। সো রিমেম্বার আমরা সিলেক্টিভিটি নিয়ে দেখেছিলাম। সো সিলেক্টিভিটির ফর্মুলা ছিল, ইফ ইউ ক্যান রিমেম্বার, কিউ ছিল আর বাই এক্সেল ইন দ্য সিরিজ কেস। এখন সিলেক্টিভিটি কিউ হবে, কিউপি হবে আর বাই এক্সেল পি, যেহেতু প্যারালেল রেজোনেন্সের কথা বলতেছি। এবং এই যে আরটা, এই আরটা আসলে কি ছিল? আমাদের সিরিজ সার্কিটে ছিল আর এস প্লাস আর ডিজাইন প্লাস আর এল, এবং এটা যেহেতু প্যারালেল কেস, এখানে আরটা কি হবে? ইফ ইউ রিমেম্বার, আর ইজ বেসিক্যালি দ্য প্যারালেল ফর্ম অফ আর এস অ্যান্ড আর পি, যেটা আমরা একটু আগে ছবিতে দেখলাম যে আমাদের এই যে আর এস এবং আর পি এইটারই প্যারালেল ভার্সনটা ছিল আর। সো নাও your QP quality factor will be this. এখন আপনি জানেন যে রেজোনেন্স কন্ডিশনে এক্সএলপি আর এক্সি হলো সমান, which is why you can also write that QP will be RS parallel to RP divided by XC. সো এখন আপনার নেক্সট যেটা মনে রাখতে হবে যে এখানে আমরা বিভিন্ন ধরনের সিচুয়েশন দেখব, যে কিউএল এর ভ্যালু এত থেকে এত হলে কি হবে, যদি আপনার সোর্স রেজিস্ট্যান্স ইনফাইনাইটলি হাই হয় তখন কি হয়। সো আমরা জানি যে একটা আইডিয়াল কারেন্ট সোর্সে আপনার সোর্স রেজিস্ট্যান্সটা হয় ইনফাইনাইটলি হাই। সো আপনি যদি দুইটা রেজিস্ট্যান্সকে প্যারালেল করেন, আরএস এবং আরপি, যার মধ্যে আপনি দেখতে পারতেছেন একটা রেজিস্ট্যান্সের ভ্যালু ইনফাইনাইট, তখন তাদের প্যারালেল ফর্মটা ইকুইভ্যালেন্ট হয় আরপি, যেটা এখানে লেখা আর ইজ ইকুয়ালস টু আরপি। जो ইফ এটা অনলি ভ্যালিড ইফ ইউর আইডিয়াল, ইফ ইউর কারেন্ট সোর্স ইজ আইডিয়াল, or if your source has infinitely high resistance, so that's a special case. এই কেসে আপনার আর হয়ে যায় আরপি এর সমান, এবং আপনার কিউপি এর যে ফর্মুলাটা হয় ওইটাকে আপনি আরও সিম্পলিফাই করতে পারেন। সিম্পলিফাই করলে হয়ে যায় এক্সএল বাই আর এল, only when your RS is infinitely high and it is very very much higher compared to RP. তারপর আপনি ব্যান্ডউইথের ফর্মুলা জানেনই, ব্যান্ডউইথ অবভিয়াসলি F2 মাইনাস F1, এবং আমরা জানি যে ব্যান্ডউইথ ছিল ফ্রিকোয়েন্সি বাই কোয়ালিটি ফ্যাক্টর, অথবা কোয়ালিটি ফ্যাক্টর ছিল ফ্রিকোয়েন্সি বাই ব্যান্ডউইথ, যেটা আপনি সিরিজে দেখেছিলেন সেম ইকুয়েশনটা। এখন আপনার হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিরও ডিরাইভেশনটা এখানে দেওয়া আছে ওই সেম ওয়েতেই, 1 বাই আর স্কোয়ার ওমেগা সি মাইনাস 1 বাই এল। এই ক্ষেত্রে আবার ওই
হাফ পাওয়ারের ক্ষেত্রে আপনার রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে রুট 2/r। সো এই ক্ষেত্রে এখান থেকে আপনি ফাইনালি পাচ্ছেন হলো একটা কাট অফ ফ্রিকোয়েন্সি পাচ্ছেন f1 আর একটা পাচ্ছেন f2। সো আপনি যদি চিন্তা করেন আপনি কি কি শিখতেছেন, আপনি f1 ইউ হ্যাভ ইকুয়েশন অফ f1, ইউ হ্যাভ ইকুয়েশন ফর f2, you have an equation for fp, you have an equation for fm, and you also have an equation for fp in terms of fs, and you also have an equation of fm in terms of fs. So অনেকগুলো ইকুয়েশনস আছে, মানে স্যার ইকুয়েশনগুলো আর লাস্টের কি। দিকটা আরেকবার রিপিট করতে পারবেন? হ্যাঁ এইটা এই জায়গাটা না, আমি না বললাম না যে স্যার, আমরা কি লাস্টে স্যার তখন বলতেছিলেন যে ইকুয়েশন গুলো, লাস্টের দুইটা কি বললেন? ও লাস্টের এটা ছিল এই যে fm এর ইকুয়েশন আছে ইন টার্মস অফ fs, আবার fp এর ইকুয়েশন আছে ইন টার্মস অফ fs এন্ড উইদাউট fs। ও বুঝতে পেরেছি। আমি বললাম যে আপনি এই চ্যাপ্টারের শেষে একটা চেকলিস্টের মতো আছে যেখানে আপনি অনেকগুলো ফর্মুলা পাবেন। সো এরপরে ফাইনালি আমরা দেখলাম যে স্পেশাল কেসেস, যে আমরা সিরিজের ক্ষেত্রে কি দেখেছিলাম, সিরিজের ক্ষেত্রে দেখেছিলাম যে ইফ ইউর ভ্যালু অফ কোয়ালিটি ফ্যাক্টর ইজ গ্রেটার দেন 10 তাহলে দ্য কার্ভ উইল বি সিমেট্রিক্যাল, দুই পাশে সেম জায়গা থাকবে। বাট এখানে প্যারালেল ক্ষেত্রে আসলে সিমেট্রি হবে না, এখানে আরও ডিফারেন্ট সিনারিও আছে। ইফ ইয়োর কিউএল ইজ গ্রেটার দেন 10, কিউএল কাকে বলা হচ্ছে, কিউএল বলা হচ্ছে আপনার যে ইন্ডাক্টর ছিল ওই ইন্ডাক্টরটা তো একটা কয়েল, ওই যে কয়েলের যে কোয়ালিটি ফ্যাক্টরটা আছে ওই এইটার কোয়ালিটি ফ্যাক্টরটাকে আমরা নাম দিচ্ছি অ্যাজ কিউএল। সো হোয়াট হ্যাপেন্স ইফ ইয়োর কিউএল ইজ গ্রেটার দেন 10, তো ইফ ইয়োর কিউএল ইজ গ্রেটার দেন 10 তখন আপনি অনেকগুলো ফর্মুলাকে অনেক সিম্পলিফাই করতে পারেন। সিম্পলিফাই করতে করতে আপনি দেখবেন যে অনেকগুলো ফর্মুলা অনেক শর্টকাট হয়ে গিয়েছে। যেমন কি আপনার এক্সেল পি এর একটা ফর্মুলা কি ছিল, আর এল স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার। হ্যাঁ ইয়েস গো হেড। স্যার এত বাদে শুধু 10 কেন, যে 10 এর চেয়ে বড় হলে বা ইকুয়াল হলে? 10 এর চেয়ে বড় হলে আমরা অ্যাকচুয়ালি অ্যাজিউম করি যে মানে রাফলি যদি 10 এর চেয়ে বেশি হয় তখন 1/q স্কোয়ারের ভ্যালুটা অনেক ছোট হয়ে যায়, বিকজ দ্যাটস লাইক 1/100, রাইট? সো তখন আপনি অনেক ছোট জি একটা স্যার। ভ্যালুকে থাকার না থাকে একই কথা। যেমন দেখেন ফার্স্টে এক্সএলপি এর ইউজুয়াল ফর্মুলা তো এইটা, তাই না? আর এল স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার বাই এক্সেল। জি আপনি স্যার। এটাকে যখন আবার আগাবেন, কাটাকাটি করবেন, আপনি এটাকে প্রসেস করে কি লিখতে পারেন, এক্সেল বাই কিউএল স্কোয়ার। সো এই যে এক্সেল বাই কিউএল স্কোয়ার কে এখান থেকে যদি আপনি এক্সেলকে কমন নেন এই পুরো জিনিসটা 1 এর খুব কাছে হয়ে যায়। তো 1 এর খুব কাছে হয়ে গেলে এটাকে আমি অ্যাপ্রক্সিমেটলি এক্সেল বলতে পারবো। সো আপনার যদি কোয়ালিটি ফ্যাক্টর অফ দ্য কয়েল গ্রেটার দেন 10 হয় তখন আপনি এক্সেল পি কে ডিরেক্টলি এক্সেল লিখতে পারেন। সো আপনার ইকুয়েশন কিন্তু অনেক সিম্পলিফাইড হয়ে গেল না, এটাই বলা হচ্ছে। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, যে এখানে 10 কেন, এখানে কেন 9 হলো না, বা কেন 9.5 হলো না, বা কেন 8.7 হলো না। ব্যাপারটা হলো যে এটা একটা অ্যাজাম্পশন যে সাফিসিয়েন্টলি 1/100 ভ্যালুটা খুবই ছোট। সো মানে ওই লেভেলে ভ্যালু চলে গেলে তখন আমরা ইগনোর করি জিনিসটাকে, কারণ এখানে আপনার আসলে 1/10 স্কোয়ার প্লাস 1 যদি আপনি অ্যাড করেন এই ভ্যালুটা কত হবে, 1.001, উইচ ইজ 1.001, যেটার সাথে মাল্টিপ্লাই হলে আসলে দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স। স্যার এই হোল পার্টটা আরেকবার রিপিট করতে পারবেন? এটা না কিছু বুঝিনি এই পোর্শনটা, স্যার, এই হোল জিনিসটাই স্যার, কিউএল এর হোল। আচ্ছা কিউএল এর জিনিসটা হলো, আপনাকে বলি কিউ কে আমরা বলেছিলাম কি কোয়ালিটি ফ্যাক্টর। কোয়ালিটি ফ্যাক্টর অ্যাকচুয়ালি কি ছিল, ইট ওয়াজ দ্য রেশিও অফ পাওয়ার স্টোরড টু দ্য রেশিও অফ পাওয়ার ডিসিপেটেড। সো এই ডেফিনেশনে কোনো চেঞ্জ হয় নাই। কিউএল বেসিক্যালি দেখবে যে আপনার টোটাল পাওয়ার স্টোর কত হচ্ছে কম্পেয়ার টু টোটাল পাওয়ার ডিসিপেটেড বাই দ্য লোড। সো দ্যাট ইজ ইয়োর ভ্যালু অফ কিউএল। বাট কিউএল এর ভ্যালু 10 হলে আপনার ফর্মুলাগুলা বা ম্যাথগুলো ইজি হয়ে যায়। সো ইফ ইয়োর কিউএল ইজ 10 তখন আপনি এইটাকে সিম্পলিফাই করে অলমোস্ট এক্সেল ইন্টু 1 প্লাস কিউ স্কোয়ার প্লাস 1 করতে পারেন। সো তখন এই 1/10 স্কোয়ার তো খুবই ছোট একটা ভ্যালু, সো এই পুরো জিনিসটা অ্যাপ্রক্সিমেটলি 1 হয়ে যায়। সো 1 মাল্টিপ্লাই হলে এক্সেল ইন্টু 1 ইজ ইয়োর এক্সেল।
ব্যাপারটা কি বোঝা যাচ্ছে জুনায়েদ, মানে কিভাবে হচ্ছে এই জিনিসগুলা? জি স্যার, ওই ক্ষেত্রে তো স্যার 10 এর চেয়ে বড় হলে আরো বেটার না, হ্যাঁ, মানে 10 এর যত চেয়ে বড় বড় হলে তত খুবই ভালো। 10 হলেই মানে অঙ্ক সহজ হয়ে গেছে, আপনি এটা ধরতে পারেন, বুঝছেন? মানে আপনার অ্যান্সার 10, তার মানে ম্যাথ ইজ ইজি। যদি আপনি দেখেন কিউএল ইজ মোর দেন 10, স্যার ওগুলাই দিয়েন স্যার। সমস্যা নেই, ওটা ওটা দেখা যাবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। হ্যাঁ, সো এক্সেল এক্সেল তখন কি হয়, এখন যেহেতু এক্সেল পি আর এক্সি সমান হয়ে গেছে, তাহলে তো আমি লিখতেই পারি যে এক্সেল আর এক্সি সমান হয়ে গেল, বিকজ ইউ নো দ্যাট ইউর এক্সেল পি ইজ অ্যাপ্রক্সিমেটলি টু এক্স ইকুয়াল টু এক্সেল। সো তারপরে কি হয়, প্রত্যেকটা যে আপনি ফর্মুলা দেখেছিলেন না, এফপি এর একটা বড় ফর্মুলা ছিল, প্রত্যেকটা ফর্মুলা এখন ছোট হয়ে গেছে। দিস ইজ ইউর এফপি, দিস এফপি আর এফএস তখন অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালি হয়ে যায়, ঠিক আছে? এফএম এর ইকুয়েশনটা একদম শর্ট হয়ে যাচ্ছে, ইফ ইউর কিউএল ইজ গ্রেটার দেন 10। তো আপনি এর আগে যে ইকুয়েশনগুলো ছিল, ওই ইকুয়েশনগুলোতে অনেকগুলো পোর্শন ছিল, বাট আপনি যদি দেখেন যে আপনার কিউএল এর ভ্যালু 10 এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, ইন দ্যাট কেস আপনার ম্যাথটা আরও সিম্পল হয়ে যায়, বিকজ তখন ফর্মুলাগুলো খুবই শর্ট। সো আপনি দেখেন এফএম, এফএস আর এফপি তিনোটা ইকুয়াল হয়ে যাবে ইফ ইউর কিউএল ইজ গ্রেটার দেন 10, এবং এফপি, এফএম আর এফএস যদি ইকুয়াল হয়, তাহলে তো আপনি বেসিক্যালি সিরিজ রেজোনেন্সের ফর্মুলাটাতে বসাইলেই আপনি প্যারালাল রেজোনেন্সের ভ্যালুও পাবেন, আপনি ম্যাক্সিমাম রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির ভ্যালুটাও পেয়ে যাবেন, ম্যাক্সিমাম ইম্পিডেন্স ফ্রিকোয়েন্সিটাও পেয়ে যাবেন। সো এখানে বেসিক্যালি যেটা হচ্ছে যে আরপিটাকেও আপনি লিখতে পারেন তখন প্যারালাল, আরপি এর ভ্যালু ছিল আর এল স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার প্লাস আর এল, বাট আপনার এই ইকুয়েশনটা খুবই ছোট হয়ে যায়, আরপি ইকুয়ালস টু কিউ এল স্কোয়ার বাই আর এল স্কোয়ার। সো এখন কি হচ্ছে, আপনার যদি কিউএল 10 এর সমান হয়, তখন আপনি দেখতে পারবেন যে আরপি, এক্সএলপি এই দুইটা আসলে খুবই কাছাকাছি হয়ে যায়। এক্সএলপি ডিরেক্টলি কিউ এক্সএল এর সমান হয়ে যায়, কিন্তু আরপিটা ডিরেক্টলি আরএল এর সমান হয় না, বাট আরপি আর আরএল এর কন্ডিশনটা হলো আরপি ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই আর এল। সো এই ম্যাক্সিমাম প্রবলেমে আপনি দেখবেন কিউএল এর ভ্যালু আসলে 10 এর চেয়ে বেশিই হয়, হুইচ ইজ ওয়াই এই ফর্মুলাগুলো সবচেয়ে বেশি মানে ইউজ হয় ম্যাথসে। সো আর আরপি ইকুয়ালস টু হয়, আরপি ডিরেক্টলি আরএল এর সমান হয় না, বাট আরপি হয়ে যায় কিউ স্কোয়ার ইন্টু আরএল। সো এভাবে তারা কি করলো, তারা আরপি এর তাইলে তো ভ্যালুটা অনেক বেড়ে যাবে না? অ্যাজ ইন যদি কিউই 10 এর উপরে থাকে তাহলে হ্যাঁ 100 ভ্যালুটা অনেক টাইমস বেশি আর হয়, হ্যাঁ হ্যাঁ ইয়েস 100 টাইমস বাড়বে, আরও বেশি। কিউ এর ভ্যালু 10 না, আরও বেশিও হয় অনেক কেসে, ইউ উইল গেট 30-40 এই টাইপের ভ্যালুও পাবেন। আর আপনার জেডটিপি কি ছিল, জেডটিপি ছিল বেসিক্যালি ওর আরএস প্যারালাল টু আরপি। সো এখন আরপিটা হয়ে যাচ্ছে অ্যাজ ইওর কিউ স্কোয়ার আর এল। সো জেডটিপি ইজ ডিরেক্টলি কিউ স্কোয়ার আর এল। কেন? কারণ আপনি জানেন যে দুইটা ইম্পিডেন্সকে যদি আপনি প্যারালেল করেন, এর মধ্যে একটা ইম্পিডেন্স যদি খুব বেশি হয়, যেহেতু কিউ এর ভ্যালু 10 এর চেয়ে বেশি, সো কিউ স্কোয়ার আর এল এই ভ্যালুটা শুড বি কম্পারেটিভলি হাই টু আর এস। আর আপনি যদি সামহাও দেখতে পারেন যে আপনার আর এস এর ভ্যালুটাও ইনফিনিটি, তখন এই জিনিসটা আরও ছোট হয়ে যায় কিউ স্কোয়ার এল ইন্টু আর এল। সো আপনার কন্ডিশন কি কি হচ্ছে, কন্ডিশন আসলে দুইটা। একটা কন্ডিশন হলো হোয়াট উইল হ্যাপেন বা হাউ দ্য ইকুয়েশনস উইল বি সিম্পলিফাইড ইফ ইউর কিউএল ইজ গ্রেটার দেন 10, আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে হাউ দ্য ইকুয়েশনস উইল বি সিম্পলিফাইড ইফ ইউর আর এস অর সোর্স রেজিস্ট্যান্স ইজ ইনফাইনাইটলি হাই। তখনও দেখা যায় যে অনেকগুলা ভ্যালু খুবই শর্ট হয়ে যায়, তখন দেখেন আবার ওই আগের বেসিক ইকুয়েশন আপনি চলে যাচ্ছেন সিম্পলিফাই করতে 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 করতে। সো এই সব কিছু দুইটা কন্ডিশন কনক্লুড করার পরে আপনি এখন মানে সোফার হয়তো এতগুলো ইকুয়েশন দেখে খুবই কনফিউজড, উইচ ইজ হাইলি লাইকলি, মানে হওয়াটাই স্বাভাবিক। তো আমি লাস্টে সবাইকে বলি যে আপনি স্ট্রেট ফরওয়ার্ড এই জায়গাটাতে বেশি দেখবেন। হ্যাঁ, এফপি কি হচ্ছে, এনি ভ্যালু এফপি, এফএম, জেডটিপি প্রত্যেকটার ইকুয়েশন এখানে সিম্পলিফাইড ফর্মে দেওয়া আছে। কিউএল যদি 10 এর চেয়ে বড় হয়, তখন আপনি জানেন যে এফপি ইজ ইকুয়াল টু এফএস, দ্যাটস ওয়াই এখানে শুধু এফএস, এফএম ও এফএস এর সমান হয়ে যায়।
আরএস এর ভ্যালু তখন জেডটিপি হয়ে যায়, এটা জেডটিএম হয়ে যায় এটা, তারপর কিউপি ব্যান্ডউইথ প্রত্যেকটা আলাদা আছে। এবং ফাইনালি সবচেয়ে সিম্পলেস্ট কেস কোনটা হয়, যদি আপনার কিউএল এর ভ্যালু 10 এর চেয়ে বেশি হয় এবং যদি আপনি দেখতে পারেন যে আপনার সোর্স রেজিস্ট্যান্স আরএস এই ভ্যালুটা অলমোস্ট ইনফাইনাইটলি হাই, যেটা আইডিয়াল সোর্সে অবশ্যই হবে, অথবা কোয়েশ্চেনে যদি আইডিয়াল সোর্স বলে তাহলে আপনি বুঝবেন যে আরএস ইনফাইনাইটলি। এবং আপনি এটাও দেখতে পারেন যে যদি আপনি আপনার আরএসটা ইনফাইনাইটলি হাই না হলেও কিউএল স্কোয়ার আর আরএল এইটার তুলনায় অনেক বড়, দের ইজ আ হিউজ ডিফারেন্স, তাহলে আপনি এই ভ্যালুটা এই স্পেসিফিক শর্টকাট ফর্মুলা ইউজ করতে পারেন। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, এই চার্টে কিন্তু সবগুলা ফর্মুলা নেই। ইফ ইউ ক্যান রিমেম্বার, আমরা কিন্তু F1 এর একটা ফর্মুলা দেখলাম একটু আগে, F2 এর একটা ফর্মুলা দেখলাম, রাইট? সো অল দ্য ফর্মুলাস আর নট গিভেন হিয়ার ইন দিস চার্ট। সো প্লিজ মেক শিওর আপনি যেটা করতে পারেন আপনার জন্য বেস্ট হবে, আপনি এই চার্টটার সাথে অ্যাডিশনাল যে কয়েকটা ফর্মুলা ছিল ওটাও এখানে নিচে লিখে নিজে একটা ফর্মুলা ওয়ার্কশিটের মতো বানিয়ে ফেলেন, যেটা থেকে আপনার জন্য ম্যাথ করা খুব ইজি হয়ে যাবে। কথা ব্যাপারগুলো কি বোঝা যাচ্ছে? আর উই আন্ডারস্ট্যান্ডিং কি হচ্ছে? মানে কনসেপ্টটা কিন্তু খুব কঠিন না, আমরা কনসেপ্ট ওয়াইজ Yes. ইজি, বাট ডিফিকাল্ট কি হতে পারে যে হ্যাঁ এই যে এতগুলো ইকুয়েশন এতগুলা জিনিস একসাথে হচ্ছে, এইগুলো হয়তো একটু প্রবলেম হবে, তাই না? সো ইকুয়েশনগুলো আপনি যদি মাথায় রাখতে পারেন, আপনি দেখবেন যে রেজোনেন্সে মার্ক তোলায় বেশ ইজি, বিকজ আপনার কোয়েশনে খুব একটা ভ্যারিয়েশনস আসে না। সো এখানে আপনি যেটা করবেন যে আপনাদের টাস্ক থাকবে যে প্রত্যেক এক্সাম্পলের ম্যাথগুলোই থাকবে, যেগুলো আমি অ্যাকচুয়ালি মার্ক করে দিয়েছি, বাট হ্যাঁ সো আমরা কিছু ম্যাথস দেখব যাতে আপনাদের ম্যাথসগুলো দেখব যেখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারবো। সো লেটস লুক এট এক্সাম্পল 6. Given the parallel network in figure 32 composed of ideal elements, determine the resonance frequency Fp, define the total impedance at resonance, calculate the quality factor, bandwidth, cutoff frequency F1, F2, find the voltage Vc and find the current IL and IC. ফার্স্ট কেসটা কি, আপনি সবার আগে ফার্স্ট টার্গেট কি থাকবে সবসময়, যে আপনি কোয়েশ্চেন দেখলে আপনি বের করবেন ফার্স্টে কিউএল বের করা, যে কিউএল যদি 10 এর চেয়ে বেশি হয় আমার জন্য ম্যাথ অনেক ইজি হয়ে যাবে। সো আপনি কি দেখতেছেন যে এই সার্কিটের মধ্যে কিন্তু আরএল নাই, দের ইজ নো আরএল, রাইট? এখানে একটা আরএল থাকার কথা ছিল না, ফর দিস ইন্ডাক্টর দের ইজ নো আরএল। সো আরএল কিন্তু 0 ওম। সো আরএল যদি 0 হয়, আপনি জানেন যে আপনার কিউএল এর ফর্মুলা কি, যেটা আপনি ফার্স্টেই দেখেছিলেন যে কিউএল ছিল এক্সএল বাই আরএল, রাইট? সো আপনার আরএল যদি এই ক্ষেত্রে এই ভ্যালুটা আরএল ভ্যালুটা যদি 0 হয়ে যায়, এনিথিং ডিভাইড বাই 0 ইজ ইনফাইনাইটলি হাই। সো তার মানে কি, তার মানে আপনার কিউএল এর ভ্যালু অনেক হাই হবে এই ক্ষেত্রে, বেসিক্যালি যেহেতু আপনার আরএল 0, সো কিউএল এর ভ্যালুটা শুড বি ইনফাইনাইট। সো কিউএল যদি ইনফাইনাইটলি হাই হয় তাহলে আপনি জানেন যে এফপি, এফএস, এফএম তিনটা টার্মই ইকুয়াল হয়ে যায়। সো ইউ ক্যান ডিরেক্টলি গেট এফপি ইউজিং দিস সেট অফ ফর্মুলাস। তারপর বলেছে ফাইন্ড দ্য টোটাল ইম্পিডেন্স অ্যাট রেজোনেন্স, টোটাল ইম্পিডেন্স বের করতে বলা হয়েছে। তো টোটাল ইম্পিডেন্সের ফর্মুলা তো আমরা জানি জেডটিপি। সো আপনার কিউএল যদি খুব বেশি হয়ে যায় তখন আপনার জেডটিপি এর ফর্মুলাটাও সিম্পলিফাইড হয়ে যায়। সো সিমিলারলি আপনি এভাবে, এই ক্ষেত্রে আপনার জেডটিপি কি হবে, তিনটা যেহেতু কম্পোনেন্ট আছে আরএস, এল এন্ড সি, সো এখানে টোটাল হবে আরএস, জেডএল অ্যান্ড জেডসি। তারপর আপনাকে বের করতে বলা হয়েছে ক্যালকুলেট দ্য কোয়ালিটি ফ্যাক্টর, ব্যান্ডউইথ অ্যান্ড কাট অফ ফ্রিকোয়েন্সিজ F1 and F2। স্যার জেডএল জেডসি যখন আমরা বের করব তখন তো স্যার আমাদের আগে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা বের করে রাখতে হবে না? হ্যাঁ, এই যে এর জন্য আগে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করেছে। আর যদি ম্যাথে না থাকে তাহলে তো আমাদের করে নিতে হবে, রাইট? ইয়েস, অ্যাকচুয়ালি আপনাদেরকে বলি প্যারালেলের ম্যাথগুলো এমনভাবেই দেয়
যে আপনার কোয়েশ্চেনে 4টা 5টা 6টা অপশন থাকে, এ বি সি ডি এরকম থাকে, এবং কোয়েশ্চেনটা আসলে এমনভাবে করে যাতে আপনার যেটা আগে বের করা উচিত ওটা আপনি আগে বের করেন, যেটা আপনার পরে বের করতে হবে ওটা আপনার পরেই আসবে। মানে দিস ইজ, মানে ইন আদার ওয়ার্ড আপনাকে হালকা একটা ডিরেকশন দিয়ে দেয়। আমি যদি আপনাকে ডিরেক্টলি এ বি সি না দিয়ে ডিরেক্টলি ডি দেই তখন আপনাকে বেশি চিন্তা করতে হবে। তো আপনাকে এ বি সি ডি দিলে আপনি দেখবেন এ করলে বি আসতেছে, বি করলে সি আসবে, সি করলে ডি আসবে। দেন আপনার সিতে বলা হয়েছিল কোয়ালিটি ফ্যাক্টর বের করতে, দেন ব্যান্ডউইথ বের করতে, দেন ব্যান্ডউইথ বের করা হলে দেন আপনাকে বলেছিল F1 এবং F2 বের করতে। সো F1 F2 বের করা হয়েছে, তারপর আপনি ভোল্টেজ বের করলেন, এবং ফাইনালি ভোল্টেজ জানেন, এক্সেল জানেন, আপনি আইএল এবং আইসি কারেন্টটা লাগবে। আইএল হবে ভিএল বাই এক্সএল, আইসি হবে ভিসি বাই এক্সি। তো ভিএল বাই এক্সএল এবং ভিসি বাই এক্সি। সো দ্যাটস হাউ ইউ ক্যান গেট দ্য ভ্যালুস। হ্যাঁ, সিমিলারলি এখানে আরও ম্যাথ আছে, লেটস লুক এট দিস এক্সাম্পল। যেমন এখানে এক্সাম্পল 7-এ এখানে কিন্তু আপনাকে আইডিয়ালি দেয় না, আপনাকে প্র্যাকটিক্যাল কেসে দিয়েছে। এখন যেহেতু আপনাকে এই কেসে দিয়েছে, আপনাকে ফার্স্টে বলা হয়েছে যে আপনার এখানে আবার আরএসকে বলে দিয়েছে আপনার সোর্স রেজিস্ট্যান্স হলে ইনফাইনাইটলি হাই। তো এখান থেকে এফএস, এফএম, এফপি এগুলা বের করতে বলা হয়েছে। সো এফএস এর ফর্মুলা তো 1/2 পাই এলসি, যেটা আমরা আগেই জানি, সিরিজে দেখেছিলাম। এখন কিন্তু আপনাকে কিউএল এর ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। সো যেহেতু আপনি কিউএল এর ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি, আপনি এটাকে কিউএল ইজ গ্রেটার দেন 10 এটা অ্যাজিউম করতে পারবেন না। যেহেতু অ্যাজিউম করতে পারবেন না, তাহলে এখন আপনাকে এফএস যেহেতু আপনি জানেন, আপনি এই ফর্মুলাটা দিয়ে এফএম ইন টার্মস অফ এফএস, ওই ফর্মুলাটা দিয়ে আপনি ডিরেক্টলি এফএমটাকে বের করতে পারবেন। এফএম যদি বের হয়ে যায় আপনি ইউ ক্যান অলসো, এরপর আপনাকে বের করতে বলা হয়েছে এফপি। সো আপনি এফপিটাকেও ইউ ক্যান গেট ইট ইন টার্মস অফ এফএস, যেটা আমাদের ফর্মুলায় ছিল। এটার পরে আপনাকে বলা হয়েছে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ইম্পিডেন্স অ্যান্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভোল্টেজ ভিসি অ্যাট এফএম। ম্যাগনিটিউড ভোল্টেজ বের করতে বলা হয়েছে, তো আপনি আবার ম্যাক্সিমাম ইম্পিডেন্সটা বের করলেন। তারপর এক্সেল স্যার জানেন, কিউএল এর মান না স্যার এক্সেল ডিভাইডেড বাই আর আরএল ছিল। কিউএল এর মানটা কি ছিল? নো, দেখে আপনাকে এখানে আপনি আসলে, হ্যাঁ, কিউএল 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 কিউএল, জাস্ট গিভ মি আ মিনিট। কিউএল এর নো, আবার দেখেন এখানে আপনার কিউপি ছিল আর বা এক্সএলপি, এবং কিউপি এবং কিউএল সমান হবে তখন ইফ ইউর আরএস ইজ ইনফাইনাইটলি হাই কম্পেয়ার টু আরএস, আর আরএস ইজ ইনফাইনাইটলি হাই কম্পেয়ার টু আরপি। সো এই ক্ষেত্রে আপনাকে স্যার আমাদের আরএস তো বলে দিয়েছে ইনফিনিট। ইনফাইনাইটলি হাই, হ্যাঁ। সো আপনি বলতে পারেন যে আরএস ইজ ডেফিনেটলি ইনফাইনাইটলি হাই টু আরপি, রাইট? সো ওরা এখানে কি করলো দেখি। হ্যাঁ, কিউএল 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 কোনটা জানি, এই যে এখানে আছে, তো এটা না, জি স্যার। ওটা হ্যাঁ, সো ওইটাই করছে। এই যে আরএস ইজ প্যারালাল টু আরপি। সো আরএস আর আরপি যখন, আরএস যদি ইনফাইনাইটলি যেহেতু হাই, তাহলে আপনার কিউপি কি হবে, এই দুইটার থেকে আসতেছে আরপি, এবং তখন আপনার কিউপি আর কিউএল হবে সমান, যেহেতু আরএস আপনার ইনফাইনাইটলি হাই। তো কিউপি আর কিউএল যদি সমান হয় তাহলে কিউএলকে আপনি লিখতে পারেন এক্সএল বাই আরএল। সো ফাইনালি আপনি এখানে কিউপিটা পাইলেন। তারপর দেন আপনাকে ডিতে বলা হয়েছে ব্যান্ডউইথ বের করতে। ব্যান্ডউইথ হলো এফপি বাই কিউপি, যেটা আমরা সিরিজের ইকুয়েশনে দেখেছিলাম। আর লাস্ট পার্টে কোয়েশ্চেনে বলা হয়েছিল কম্পেয়ার দ্য অ্যাবাভ রেজাল্টস উইথ দোজ ইউজিং দ্য ইকুয়েশনস অ্যাসোসিয়েটেড উইথ কিউএল গ্রেটার দেন 10। তো এখন আপনাকে বলা হয়েছে যে অ্যাজিউম করে নিতে কিউএল গ্রেটার দেন 10।
কিউএল 10 এর চেয়ে বেশি হলে আপনার এফএম এফপি এফএস ইকুয়াল হবে, কিউপি হবে কিউএল এর সমান, দেন ওখান থেকে আপনি আবার সবগুলো টার্ম এখানে বের করলেন। সো ইউ হ্যাভ টু রিপিট দ্য সেম ইকুয়েশন, মানে দ্য হোল ম্যাথ প্রোভাইডেড দ্যাট ইউর কিউএল ইজ গ্রেটার দেন 10। আর আপনার আরএস তো ইনফাইনাইটলি হাই, এটা আপনাকে কোয়েশ্চেনের শুরুতেই বলে দিয়েছে। ঠিক আছে, এটা ইজ ইস ক্লিয়ার জুনায়েদ? স্যার কিউএল স্যার বললো গ্রেটার দেন 10, দেন আবার কিউএল বের করে 2.74 কেন? ও এইখানে বলছে আপনি ধরে নেন যে এই ম্যাথে এইটা, তাহলে আবার প্রত্যেকটা পার্ট রিপিট করতে বলছে। কিউএল যদি এটা আমি ধরে নিয়েছি স্যার কিউএল ইজ ইকুয়াল টু গ্রেটার দেন 10, ধরে নিলাম না, ওটা আবার বাট আপনাকে বের করতে বলা হয়েছে কিউপি। সো আপনি কিউএল গ্রেটার দেন 10 হলে কিউপি এর যেই ফর্মুলা, ওই ফর্মুলা বসায় আপনি বের করবেন। ও সো ফর্মুলাতে বসায় আপনি দেখলেন যে কিউপি এর ভ্যালু আসছে 2.74। সো এটা তো মানে বলা হয়েছে ইফ ইউ অ্যাজিউম দ্যাট, দেন ওই ইকুয়েশনগুলো বসাতে বলা হয়েছে, দ্যাটস ওয়াই ইউ আর ডুইং ইট। সো এখানে এক্সাম্পল আছে কিছু, আমি যে ম্যাথগুলো দিয়েছি ওগুলা সলভ করবেন। যেমন এখানে কিছু অপ অ্যাম্পের ম্যাথ আছে যেগুলা লাগবে না, আমি স্পেসিফিক্যালি মার্ক করে দিয়েছি। সো আমরা আরও কিছু ম্যাথ আছে, এই ম্যাথটা খুব ভালো। দিস উইল বি দ্য লাস্ট প্রবলেম উই উইল লুক এট টুডে, এক্সাম্পল 11, which is design a parallel resonance circuit. সো এখানে আপনাকে একটা ডিজাইন করতে হবে যাতে আপনি এই রেসপন্স কার্ভটা পান। এবং আপনাকে বলছে যে আপনি 1 মিলি হেনরি 10 ওহম ইন্ডাক্টর ইউজ করবেন, অ্যান্ড you need to have a current source with a resistance of 4 কিলো। এই 1 মিলি হেনরি আর 10 ওহম বলতে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে আপনার যে এলটা ছিল ওই এল এর রেজিস্টিভ পোর্শনটা হলো 10, আর আপনার যে এলটা ছিল ওই এল এর ইন্ডাকটিভ পোর্শনটা হচ্ছে 1 মিলি হেনরি। সো দিস শুড বি 1 মিলি হেনরি and the resistive portion should be 10. So এই কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং বিকজ হিয়ার ইউ হ্যাভ টু ডিজাইন, এবং আপনি এই কোয়েশ্চেনটা পড়লে মোটামুটি বুঝতে পারবেন যে কিভাবে একটা প্যারালাল সার্কিট ডিজাইন করা হয়। সো আপনি এই সার্কিটের মধ্যে আপনি এই স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স চাচ্ছেন। কি কি ক্যারেক্টারিস্টিক্স আপনি চাচ্ছেন? আপনার ব্যান্ডউইথ যেন 25 হার্টজ হয়, 2500 হার্টজ হয়। আপনি চাচ্ছেন যেন আপনার প্যারালাল রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি 50 কিলো হার্টজ হয়। এই দুইটা আপনি অবশ্যই চাচ্ছেন। সো এখানে আপনি যেহেতু ব্যান্ডউইথ জানেন এবং আপনি প্যারালাল রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি জানেন এফপি, তাহলে ওখান থেকে আপনি কিউপি বের করতে পারবেন। কিউপি যেহেতু জানেন, যেহেতু আপনি এফপি জানেন, তাহলে আপনি এক্সএল বের করতে পারবেন। সো এক্সএল বের হয়ে গেল, কিউপি বের হয়ে গেল। এখন আপনার নেক্সট কাজ কি থাকবে? নেক্সট কাজ থাকবে, যেহেতু আপনি দিন শেষে একটা সার্কিট ডিজাইন করতেছেন, আপনার ফাইনাল টাস্কটা থাকবে যে ওভারঅল সার্কিটে আর কত হবে, এল কত হবে, আর সি কত হবে, রিমেম্বার? সো এখন আপনি যখন একটা সার্কিট ডিজাইন করবেন, ওইটা তো আর আইডিয়াল সার্কিট হবে না, ওইটা তো একটা প্র্যাকটিক্যাল সার্কিট হবে। সো আপনি যখন ডিজাইন করতেছেন, আপনাকে কি কি দেওয়া আছে? আপনাকে বলা হয়েছে যে কারেন্ট সোর্স রেজিস্ট্যান্স থাকবে 40, এটা গিভেন, সো এটা ফিক্সড। তারপর আপনাকে বলছে যেই কয়েলটা আপনি ইউজ করবেন, ওই কয়েলে 1 মিলি হেনরি হবে কয়েলের ভ্যালু এবং 10 ওহম হবে কয়েলের রেজিস্ট্যান্স। সো কয়েলের আরএল ভ্যালুটা আপনাকে দিয়ে দিয়েছে, কয়েলের এল ভ্যালুটাও দিয়ে দিয়েছে, এই দুইটাও গিভেন। সো কি কি গিভেন না? একটা হলো যে আমরা যখন সিরিজ সার্কিট পড়েছিলাম তখন আমি একটা জিনিস বলেছিলাম না, যে আর ডি নামে একটা রেজিস্ট্যান্স আছে যেটাকে আমরা বলি ডিজাইন রেজিস্ট্যান্স। ওই আর ডি এর কাজ কি? আর ডি এর কাজ ছিল যে আপনি যখন ডিজাইন করবেন, আপনি চান যে আমি এই ফ্রিকোয়েন্সি চাচ্ছি, এই ব্যান্ডউইথই চাচ্ছি। সো তখন আপনার দেখা যায় যে আপনি সোর্সের রেজিস্ট্যান্স, ইন্ডাক্টরের রেজিস্ট্যান্স, সবগুলো রেজিস্ট্যান্সের কারণে আপনি আইডিয়াল কেসটা পান না, বা আপনার ইন্টেন্ডেড ব্যান্ডউইথটা পান না। ওইটা নেওয়ার জন্য আপনি নিজের থেকে একটা ডিজাইন রেজিস্ট্যান্স অ্যাড করেন। সো সিমিলারলি এই প্রবলেমে আপনাকে নিজে থেকে একটা ডিজাইন রেজিস্ট্যান্স এখানে বসাতে হবে, সো দ্যাট ওভারঅল রেজিস্ট্যান্স মিলে, যাতে আপনাকে সব কিছু মিলে যাতে আপনি এই ক্যারেক্টারিস্টিক্সগুলো পান। সো এই জিনিসটার জন্য আমাদেরকে একটা ডিজাইন রেজিস্ট্যান্স এখানে ইনভলভ করতে হবে।
যখনই আপনি সার্কিট ডিজাইন করেন তখন একটা ডিজাইন রেজিস্ট্যান্স আনতে হয়, কারণ আপনি ওই ডিজাইন রেজিস্ট্যান্স ছাড়া ওদের ভ্যালুগুলো দিয়ে কখনো ওই ক্যারেক্টারিস্টিক্স আসবে না। তো এই ক্ষেত্রে এই ভ্যালুটা এই মার্ক ভ্যালুগুলো গিভেন, এবং এই যে টিক দেওয়া যে দুইটা ভ্যালু আর প্রাইম, যেটা অ্যাকচুয়ালি তাদের ডিজাইন রেজিস্ট্যান্স, এবং সি, এই দুইটা ভ্যালু কিন্তু কোশ্চেনে দেওয়া নেই, এই দুইটা আমরা বের করব। তো আপনি যখন ম্যাথ করতেছেন আপনি এখানে কিউএল জানেন, ইউ অলসো নো আরপি, বিকজ আপনি জানেন যে আরপি হয়ে যাচ্ছে কিউ স্কোয়ার এল ইন্টু আর। সো এখান থেকে আপনি একটা জিনিস দেখতে পারবেন যে আপনি তো কিউপি এর ভ্যালু আগেই দেখতেছেন, আপনি ইউ নিড আ ভ্যালু অফ কিউপি উইচ ইজ 20। কিউপি এর ভ্যালু 20 যদি হয় তাহলে দিস ভ্যালু হ্যাজ টু বি 20, কারণ কিউপি এর ভ্যালু 20 না হলে আপনি এই কার্ভটা পাবেন না। সো কিউপি এর ভ্যালু যদি 20 হয় তাহলে আর বাই এক্সএল এর ভ্যালুটা হ্যাজ টু বি ইকুয়াল টু 20। এবং আপনি জানেন যে আপনার আর আসলে কি, আর কি ছিল, আর ছিল আপনার সোর্স রেজিস্ট্যান্স আরএস, এবং ইন্ডাক্টরের যে প্যারালেল ভ্যালুটা আসছিল আরপি, ওই দুইটা প্যারালেল ভ্যালু থেকে আসতেছে আপনার আর, এই যে আরপি এবং আরএস। আমি যদি মনে করে, সো এই যে আর এর ভ্যালুটা, আই নিড আ সার্টেন ভ্যালু অফ আর সো দ্যাট you are getting 20 when you divide r by xl. সো এইটার জন্য আপনি দেখতেছেন যে আপনার আরপি এর ভ্যালু তো ফিক্সড 9859। সো আপনার কিউপি কে 20 করতে হলে আপনার আরএস এর ভ্যালু হওয়া উচিত কত, আরএস শুড বি 17998 কিলো ওম বা 17000 কিলো ওম আপনার লাগবে। কিন্তু আপনাকে এই কোয়েশ্চেনে বলে দিয়েছে যে এই কারেন্ট সোর্সের রেজিস্ট্যান্স মাত্র 40। সো দিস 40 কিলো ওম ইজ নট এবল টু ম্যাচ দ্য ভ্যালু অফ 17000 যেটা আমার লাগবে এই সার্কিটে, সো দ্যাট মাই কিউপি ইজ 20। সো এইটাই, এই 17 কিলো ওম আনার জন্যই আমি ইন্টেনশনালি আরও একটা ডিজাইন রেজিস্ট্যান্স আনি, এবং এই 40 এবং এই 30 এই দুইজন মিলে আপনাকে আপনার ডিজায়ার্ড 17.298 ভ্যালুটা দিবে। এবং আপনার আরএস এর ভ্যালু যদি 17.298 হয়ে যায় তাহলে আরএস এবং আরপি এদের যে প্যারালেল ভ্যালুটা হবে ওই প্যারালেল ভ্যালুটা আপনাকে কিউপি 20 দিতে পারবে, উইচ ইজ ওয়াই এখানে একটু ব্যাক ক্যালকুলেশন করতে হয়। আপনি ব্যাক ক্যালকুলেশন করে ফার্স্টে দেখলেন যে কিউপি এর ভ্যালু আসছে 20, এবং আপনি দেখতেছেন যে আপনার সোর্স রেজিস্ট্যান্স যদি 17.298 হয় তাহলেই আপনি কিউপি 20 পাবেন। তারপর তারা বললো যে হাউএভার দ্য সোর্স রেজিস্ট্যান্স ইজ অনলি 40 কিলো ওম, উই মাস্ট দেয়ারফোর অ্যাড আ প্যারালেল রেজিস্টার বাই আওয়ারসেলফ সো দ্যাট উই ক্যান রিডিউস দ্য 40 অ্যান্ড মেক ইট 17.29। সো এই 40টাকে 17.298 বানানোর জন্য আপনি আরেকটা রেজিস্ট্যান্স নিচ্ছেন ইন প্যারালেল, উইচ ইজ ইয়োর ডিজাইন রেজিস্ট্যান্স, যেটাকে আমরা এখানে আর প্রাইম বলছি, এবং এই আর প্রাইমের ভ্যালুটা আসছে 30.48। সো এই আর প্রাইম হলো এই যে এই ভ্যালুটা, যেটাকে আপনি বাই ডিফল্ট আনতেছেন সো দ্যাট আপনার কিউপি এর ভ্যালুটা 20 হয়। কারণ আপনি জানেন যে আপনার কিউপি এর ভ্যালু যদি 20 না হয় তাহলে আপনার এই ফ্রিকোয়েন্সি এবং এই ব্যান্ডউইথ এক্সিস্ট করবে না। সো কিউপি 20 আনার জন্য আপনি বাই ডিফল্ট এখানে একটা প্যারালেল ইম্পিডেন্স আনলেন। তো এখন আপনি যেহেতু আরপি এর ভ্যালু জানেন, এখন আপনি ইজিলি আপনি জানেন যে রেজোন্যান্স কন্ডিশনে এক্সএল যেহেতু এক্সি, সো আপনি এখান থেকে ক্যাপাসিটেন্সের ভ্যালুটাও পেয়ে যাবেন। ক্যাপাসিটেন্স যে ভ্যালুটা আসে দ্যাট ইজ 0.01, সো দ্যাটস ওয়াই ইউ নিড এ ক্যাপাসিটেন্স অফ 0.01। স্যার এক্সিটা কোথা থেকে পেয়েছি? এক্সিটা কোথা থেকে পেয়েছি? এক্সিটা পেয়েছি আমি এক্সেল জানি না, এই যে এখানে তো এক্সেল জানি, কারণ আপনি রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি জানেন। আপনি রেজোন্যান্ট কন্ডিশন যেহেতু হবে, রেজোন্যান্ট কন্ডিশন তো আপনার এফপি, রাইট? ও দুইটা কাউন্টারঅ্যাক্ট করে ফেলবে। রেজোন্যান্ট কন্ডিশনে তো এক্সএল আর এক্সি সমান, সো দ্যাটস ওয়াই এখানে আপনি বুঝতে পেরেছি। ধরে নিচ্ছেন যে, সো সবসময় মনে রাখবেন যে যখনই আপনি ডিজাইন করতেছেন আপনাকে কোয়েশ্চেনে যেই সোর্স কিছু কিছু ভ্যালু দিয়ে দিবে ওই ভ্যালুগুলোকে ফিক্স রেখে আপনাকে আননোনগুলো বের করতে হবে।
তো এবং আননোন বের করতে গিয়ে যেমন এই ক্ষেত্রে আমরা যেই প্রবলেমটা পড়েছিলাম যে আমার RL L দুইটাই ফিক্সড, এই ভ্যালুটা ফিক্সড, এই দুইটা ফিক্সড এবং আমার RSও ফিক্সড, কিন্তু আমি পরে ক্যালকুলেশন করে দেখলাম যে আমার RS এর ভ্যালু আমাকে আমার RS লাগবে 17,000, বাট এখানে RS দিয়ে দিয়েছে 40, সো ওই 40টাকে 17,000 বানানোর জন্য আমি নিজের থেকে এই ডিজাইন রেজিস্ট্যান্সটা অ্যাড করেছি আমার সার্কিট। তো এটা যেমন প্যারালেলে অ্যাড করা হয়েছে, আপনার সিরিজ ক্ষেত্রেও অ্যাড করা হতে পারে। আর এইটা বের করলে দেন ইজিলি আপনি এক্সেল যেহেতু জানেন এক্সি ইজিলি বের করতে পারবেন। সো দ্যাটস হাউ উই হ্যাভ ডিজাইন দিস সার্কিট সো দ্যাট উই ক্যান গেট আ প্যারালাল রেজোন্যান্স সার্কিট উইথ দিস কার্ভ। সো মোটামুটি কি বোঝা যাচ্ছে অঙ্কগুলা? জি স্যার। সো বোঝা গেলে ডু মেক শিওর দ্যাট ক্লাসরুমে প্র্যাকটিস শিট আছে, প্লিজ মেক শিওর আপনারা প্র্যাকটিস শিটের যে প্রবলেমগুলো আছে, হ্যাঁ, প্রত্যেকটা প্র্যাকটিস শিটের প্রবলেম কিন্তু আপনাকে মানে প্র্যাকটিস শিটের প্রবলেমগুলো প্র্যাকটিস করতে হবে সো দ্যাট ইউ ক্যান ইজিলি গেট দ্য মানে যাতে এই ম্যাথগুলো আপনি কয়েকটা প্র্যাকটিস না করলে আপনি এক্সামে শর্ট টাইমে আপনি দেখবেন কি যে আপনার মনে হবে যে টাইম কম বা আপনি ফর্মুলাগুলো রিকালেক্ট করতে পারছেন না, হ্যাঁ। সো প্লিজ মেক শিওর ইউ প্র্যাকটিস দিস প্রবলেমস নাও। আমি কিন্তু রেজোনেন্সে প্যারালাল রেজোনেন্স পর্যন্ত সবগুলা ম্যাথেরই মানে যেইগুলা প্র্যাকটিস করতে হবে ওগুলা কিন্তু অলরেডি ক্লাসরুমে আপলোড করে দিয়ে দিয়েছি, হ্যাঁ, যেটা প্র্যাকটিস শিটে আছে। সো প্লিজ মেক শিওর ইউ স্টার্ট টেকিং প্রিপারেশনস, আপনারা প্রিপারেশন নেন এবং স্টার্ট প্র্যাকটিসিং। আচ্ছা, সো এনিথিং এলস? আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, সো লেটস এন্ড দ্য ক্লাস হিয়ার।